প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ কি এখন বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ বাজানো অপরাধ? যে ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যে ভাষণ ছাড়া বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস কল্পনা করা যায় না, আজ সেই ভাষণ বাজানোর কারণে একজন তরুণকে শাহবাগ থানার সামনে মারধর করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে ডাকসুর নেতা জুবায়ের এবং মোসাদ্দেকের নেতৃত্বে মব ভায়োলেন্স হয়েছে থানার ভিতরে বা পুলিশের সামনে। আর শাহবাগ থানার ওসি মাহফুজুর রহমান নাকি বলেছেন ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? কাল ছিল ৭ই মার্চ, এবং ৭ই মার্চ একটা নতুন আবহাওয়া সৃষ্টি করেছিল, কারণ একটা দেশে নতুন সরকার এসেছিল। গত ১৯ মাস বাংলাদেশের স্বাধীনতার সব স্মৃতিচিহ্ন ধুয়ে মুছে ফেলা হয়েছে। গত ১৯ মাসে সুদখোর ইউনূসের সময় ৭ থেকে ৮টি জাতীয় দিবস বাতিল করা হয়েছে। রিসেট বাটন প্রেস করে স্বাধীনতার পুরো ইতিহাসকে বদলে দেওয়া হয়েছে। দর্শক, সবাই আশা করেছিল যে নতুন সরকার যখন এসেছে, এই ঐতিহাসিক দিবসগুলো স্বাভাবিকতই মানুষ পালন করতে পারবে। আপনারা দেখেছেন গতকাল যে শাহবাগ থানায় কি মব ভায়োলেন্স করা হয়েছে। ফিজিক্সের এক ছাত্র বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিলেন, কিন্তু সেখানে এই এনসিপি বা জামাতের নেতারা মব তৈরি করে, তাকে ঘিরে ধরা হয়, তাকে মারধর করা হয় এবং তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর ডাকসুর নেতা জুবায়ের এবং মোসাদ্দেক এই মব হামলার নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন, এই দুই নেতা, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, তারা অনেক কলঙ্কজনক অধ্যায়ের সাথে জড়িত। আমাদের ভাবতে অবাক লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মব ভায়োলেন্স যারা তৈরি করে বা যারা হিংসা ছড়ায়, সন্ত্রাস করে, বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করে, তারা কীভাবে নির্বাচিত হয়, তারা কীভাবে সেখানে তাদের দম্ভ দেখান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রিয় দর্শক, এই সব কিছু ঘটেছে পুলিশের সামনে। এবং ওসি মাহফুজুর রহমানের বক্তব্য, যে তিনি বলেছেন যে এই ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ। উনি কোথায় পেয়েছেন বা কোন আইন পেয়েছেন, বাংলাদেশের কোথায় লেখা আছে যে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ? ওনার হয়তো কিছু সার্টিফিকেট থাকতে পারে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে পারে, কিন্তু আমাদের মোটেও কোনো সন্দেহ নেই ইনি একজন স্বাধীনতা বিরোধী, উনি একজন জামাত শিবিরের লোক। জামাত শিবিরের লোক যেভাবে ছাত্রলীগের ভিতরে হেলমেট বাহিনী হয়ে লুকিয়েছিলেন, এরা হতো এই আওয়ামী লীগের ১৫ বা ১৬ বছর শাসনামলে আওয়ামী লীগের দুর্বলতার সুযোগ নিয়ে হাজার হাজার জামাত শিবির বাংলাদেশের সর্বোচ্চ এডমিন বা প্রশাসনের সর্বোচ্চ তারা ঢুকে গিয়েছে, এবং এই মাহফুজুর রহমান তাদের মধ্যে একজন। প্রিয় দর্শক, ৭ই মার্চের ভাষণ এটা শুধু একটি বক্তৃতা নয়, এটিরও একটি জাতির জাগরণের ডাক। ১৯৭১ সালে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আর সেই বিখ্যাত নির্দেশেই, আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমরা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো। এই ভাষণ ছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতির আহ্বান। তাই অনেক ইতিহাসবিদ বলেন, ৭ই মার্চের ভাষণ হলো বাংলাদেশের স্বাধীনতার অঘোষিত ঘোষণা। এই কারণে ইউনেস্কো ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে। অনেকে এটি বলেন এটি মহাকাব্য, এমন মহাকাব্য সারা পৃথিবীতে শুধু একবারে সৃষ্টি হয়েছে, সেটা হলো বাংলাদেশের জন্য। আজ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে দেওয়া হচ্ছে না। কেউ যদি সেখানে ফুল দিতে যায়,
তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। খবর এসেছে 4 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ফুল দিতে যাওয়ার কারণে। আরও অবাক করার বিষয় হলো তাদের নাকি গ্রেপ্তার করা হয়েছে স্কয়ার হাসপাতালের সামনে থেকে। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, ধানমন্ডি 32 আর স্কয়ার হাসপাতালের দূরত্ব কত? তাহলে এই গ্রেপ্তারের আসল উদ্দেশ্যটা কি? এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। আপনারা কি ভাবতে পারেন একটা মানুষ 32 নম্বরে যাবে, যেই ভবনটিকে ভেঙ্গে চড়ে চুরমার করে দেওয়া হয়েছে, সেখানে ইট বা সুরকি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারা সেই বাড়িকে এত ভয় পায়, সেখানে সাধারণ মানুষকে, আওয়ামী লীগ না হোক, ছাত্রলীগ না হোক, অনেক সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, কারা তার ইতিহাসকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, এখানে ফুল দিতে যাওয়া কি অপরাধ? কেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আন্দোলন, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা ঠুকে দেওয়া হবে? বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন দেশে আর মব ভায়োলেন্স চলবে না, কিন্তু শাহবাগের ঘটনা প্রমাণ করছে বাস্তবে মব এখনো সক্রিয়। যদি পুলিশের সামনে এমন অসংখ্য তরুণকে মারধর করা হয়, তাহলে প্রশ্ন করবেই আইনের শাসন কোথায়? আমরা জানি এই সরকার নতুন, কিন্তু এই সরকারের যে কর্মকাণ্ড আমরা পর্যালোচনা করলাম বা দেখলাম, স্পেশালি 7 মার্চের মতো একটা গুরুত্বপূর্ণ দিবসে তারা এক্স্যাক্টলি ইউনুসের পদাঙ্ক অনুসরণ করেছেন। ইউনুস গত 19 মাসে মব ভায়োলেন্স করে যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যে এনসিপি এবং জামাত তার নেতৃত্ব দিয়েছে, বিএনপি যদি সেই পদাঙ্ক অনুসরণ করে তাহলে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। প্রিয় দর্শক, এখন একটাই প্রশ্ন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য বা এই উদ্যোগকে যদি সমীহ করা না হয়, যদি ওসি বা মানুষ এটা না মানে, তাদের সরকারের অবস্থান কি সে পরিষ্কার করা উচিত। আমাদের মনে প্রশ্ন উঠেছে, ক্ষমতায় আসলে কে, ইউনূস সরকার নাকি বিএনপি সরকার? কারণ নীতির কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলাদেশের মানুষ জানতে চায় এই ঘটনার দায় কে নিবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রিয় দর্শক, অনেক আওয়ামী লীগ সমর্থক নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন আর অথবা ভাবছেন যে বিএনপি ক্ষমতা এলে তারা রাজনীতি করার সুযোগ পাবেন, বাংলাদেশে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, তাদের দলের কার্যক্রমের যে রেস্ট্রিকশন সেটা তুলে নেওয়া হবে। কিন্তু আজকের ঘটনাগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান আওয়ামী লীগকেও আরও দুবার ভাবতে হবে, কারণ বিএনপি এবং জামাতের ভিতরে খুব একটা তফাৎ নেই। তারা যে কি আওয়ামী লীগকে স্পেস দিবে বা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিবে, সেটা অনেক দূরের আশা। প্রিয় দর্শক, তাদেরকে ভাবতে হবে বিএনপি সরকারের অধীনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি। কারণ যদি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ বাজানোর কারণে মানুষকে মারধর করা হয়, মামলা দেওয়া হয়, রক্তাক্ত করা হয়, তাহলে সেটি শুধু একটি দলের বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিরুদ্ধে অবস্থান। এবং বিএনপি সেই কাজটি করেছে এবং এর পরিণাম ফল হবে বাংলাদেশে খুবই ভয়াবহ। আজ বাংলাদেশে অনেকে বলছেন ইতিহাসকে নতুনভাবে লেখার চেষ্টা চলছে। আপনারা দেখেছেন ডক্টর ইউনূসের সময় বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে পরিবর্তন করে সেখানে জুলাইয়ের আন্দোলনকে স্থান দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, 7 মার্চের ভাষণের মাধ্যমে একটা দেশের জন্ম হয়েছিল, আর 5 আগস্টের যে আন্দোলন করেছিল ছাত্ররা, যদিও সে আন্দোলন নিয়ে অনেক বিতর্ক রয়েছে তার উদ্দেশ্য নিয়ে, এবং সেই বিতর্ক কখনোই মীমাংসা হবে না যতদিন পর্যন্ত না এটার পূর্ণ তদন্ত করা হবে। আপনারা দেখেছেন গত 19 মাসে তাদের ভূমিকা কী ছিল। সুতরাং আমরা প্রশ্ন করতেই পারি যে পাঠ্যপুস্তকে যদি 7 মার্চের ভাষণ পরিবর্তন করা হয়, সেখানে জুলাই আন্দোলনের ইতিহাস সংযোজন করা হয়, তার পিছনে একটা সূক্ষ্ম কৌশল এবং ষড়যন্ত্র লুকায়িত রয়েছে প্রিয় দর্শক। কারণ 7 মার্চের ভাষণের পরিণাম হল দেশের স্বাধীনতা, আর 5 অগস্টের যে আন্দোলন সেটার পরিণাম হল একটা সরকার পরিবর্তন। এটার মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। আমরা এই ঘটনার নিন্দা জানাই।
এবং এই সরকারের বিএনপি যদি মনে করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, কারণ জিয়াউর রহমান ছিল জেড ফোর্সের কমান্ডার, উনি সেক্টর কমান্ডার ছিলেন এবং উনি 27শে মার্চ অন দ্য বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স, উনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি স্বাধীনতার ঘোষণা দেননি। বিএনপি যেটা নিয়ে বিতর্ক করে যে আওয়ামী লীগ স্বীকার করে, আওয়ামী লীগ কখনো অস্বীকার করে নাই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি। আওয়ামী লীগ প্রকৃত ইতিহাসকেই স্বাগত জানায়, কারণ তারা বলেছে জিয়াউর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অব দ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় দর্শক, বিএনপি যদি মনে করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাহলে ইউনূস সরকারের যে সিদ্ধান্ত পাঠ্যপুস্তকে 7ই মার্চকে বিয়োজন করা এবং জুলাই আন্দোলনকে সংযোজন করা, সেটাকে বাদ দিতে হবে এবং বাংলাদেশের শিক্ষাক্রমে 7ই মার্চের ভাষণকে সংযোজন করতে হবে। যদি তা না করে তাহলে বিএনপিও স্বাধীনতা বিরোধী হিসাবে ইতিহাসের আস্ত করে নিক্ষেপ হবে। প্রিয় দর্শক, শেষে একটি কথাই বলা যায়, সেটা হলো 7ই মার্চের ভাষণ কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় বা কোনো দলের সম্পত্তি নয়, এটি বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস। এই ভাষণ ছাড়া বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ থেকে যেত। এই ভাষণকে নিশ্চিত করার চেষ্টা অথবা এই ভাষণ বাজানোর কারণে কাউকে মারধর করা, মামলা দেওয়া, রক্তাক্ত করা, এটি ইতিহাসের বিরুদ্ধে দাঁড়ানোর সামিল। প্রিয় দর্শক, মব যদি ইতিহাসকে ইতিহাসকে কখনো চাপা দেওয়া যায় না, কারণ সত্য একটাই, 7ই মার্চের ভাষণ বাংলাদেশ স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, আমরা এই সরকারের কাছে বা এই সরকার যদি যে মবের কথা বলেছিল যে আজকে থেকে কোনো মবের কোনো স্থান নেই, আমরা যদি সরকারের কোনো কঠিন অবস্থান না দেখি, মিস্টার সালাউদ্দিন বা শিলং সালাউদ্দিন যিনি ইন্ডিয়াতে পালিয়েছিলেন বা তাকে অপহরণ করা হয়েছে, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা আশা করব তিনি তার অপহরণ কারণ মানুষকে জানাবেন এবং কারা অপহরণ করেছিল, কি কারণে অপহরণ করেছেন, কীভাবে অপহরিত হলেন এবং দেশে ফিরিয়ে আসলেন, সে সম্পর্কে এখন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার এখন অবারিত ক্ষমতা, তিনি তদন্ত করতে পারেন, মানুষকে জানাতে পারেন। প্রিয় দর্শক, আমরা অনতিবিলম্বে যারা এই মব ভায়োলেন্স পুনরায় চালু করেছে তাদের গ্রেপ্তার বা সুষ্ঠু তদন্তের মধ্যে তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। বাংলাদেশের যে স্বাধীনতার পক্ষে যে শক্তি রয়েছে, স্বাধীনতার যে ইতিহাস রয়েছে, স্বাধীনতার যার যতটুকু অবদান রয়েছে, সেটাকে যেন বিএনপি স্বীকার করে। আর যদি স্বীকার না করে তাহলে তার পরিণাম ফল হবে খুবই ভয়াবহ। প্রিয় দর্শক, আর আওয়ামী লীগের যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন যে বিএনপি তাদেরকে পুনর্বাসন করবেন, তারা এখন স্বপ্নে বাস করতেছেন। বিএনপি কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না। আওয়ামী লীগ তাদের শক্তি দিয়ে, তাদের ক্ষমতা দিয়ে নিজেদেরকে নিজেরাই পুনর্বাসন করতে হবে। প্রিয় দর্শক, এবং আপনারা দেখেছেন সারা দেশে অসংখ্য মানুষ, সাধারণ মানুষ 7ই মার্চের ভাষণ নিয়ে অনেক প্রোগ্রাম করেছে, অনেক কিছু করেছে, যদিও হাজার প্রতিকূলতা ছিল, বাট দিস ওয়ান ইজ মাচ বেটার দেন দ্য লাস্ট ইয়ার অফ ইউনুস টাইম। প্রিয় দর্শক, আজকে এই যে প্রশাসনে যে ইউনুসের বসে থাকা প্রেতাত্মারা বা গংয়েরা এই ধরনের বাজে দৃষ্টান্ত স্থাপন করে হয়তো বিএনপি সরকারকে বেকায়দা ফেলার চেষ্টা করতেছেন। আশা করব বিএনপি সরকার এই সত্যটা বুঝবেন এবং এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন, তা না হলে দেশের অবস্থা হবে খুবই অন্ধকার, খুবই ভয়াবহ। প্রিয় দর্শক, আজকে এখানেই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।